খুলনা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম এবং এর মধ্যে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। চলে যাচ্ছি তার কাছে। রিয়াজ হায়দার চৌধুরী, আমরা শুনছিলাম খুলনা থেকে প্রকাশিত পত্রিকার গুরুত্বপূর্ণ খবর। আপনার কাছে জানতে চাই, চট্টগ্রাম থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় কি ধরনের সংবাদকে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে? ধন্যবাদ মামুন। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই সেই ইতিহাস গড়া জয় টেস্ট ক্রিকেটের সেটিকে নিয়ে গুচ্ছ প্রতিবেদন আছে এবং এর বাইরে জঙ্গি জনতার বিস্তার নিয়ে নানা প্রতিবেদন রয়েছে কাগজগুলোতে। দৈনিক আজাদী, যেটি কিনা চট্টগ্রামের সবচেয়ে পুরনো দৈনিক, সেটির প্রধান শিরোনাম হলো ইতিহাস গড়া জয়, স্বপ্নের সীমানাকেও ছাড়িয়ে গেল ১০০তম টেস্ট এবং স্বাধীনতার মাসে বিজয়ের স্বাদ। এছাড়াও এই টেস্ট ক্রিকেটের এই জয়কে নিয়ে অনেকগুলো প্রতিবেদন আছে। এছাড়া জঙ্গি জান্তার তৎপরতা নিয়ে প্রধানতম প্রতিবেদন হলো নেপথ্যে বড় শক্তি, জঙ্গি পৃষ্ঠপোষকতা প্রসঙ্গে পুলিশের অভিমত এবং উপজেলায় ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে যাচ্ছে পুলিশ এবং মুখ খুলছে না সীতাকুণ্ড থেকে আটক জঙ্গি দম্পতি। চট্টগ্রামকে অবহেলার সুযোগ নেই বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথাটি বলেছেন। দৈনিক আজাদীতে আরেকটি উদ্বেগের খবর আছে, সেটি হলো প্রায় ১০০ জন বেসরকারি ব্যাংকের পরিচালকের হাতে চলে যাচ্ছে ৯০,০০০ কোটি টাকা। তারা বিভিন্ন নামে ঋণ নিয়েছেন এবং কানেক্টিং ঋণের নামে আরো প্রায় হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে বলে উদ্বেগের সাথে এই প্রতিবেদনে তথ্য উপস্থাপন করা হয়েছে। দৈনিক পূর্বকোণ, যেটি কিনা চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, সেটির প্রথম পাতা জুড়েই গুচ্ছ প্রতিবেদন রয়েছে। অনেকগুলো প্রতিবেদন রয়েছে টেস্ট ক্রিকেটের এই জয়কে কেন্দ্র করে এবং কেপিআই গুলোতে নিরাপত্তা জোরদার, বিদেশি নাগরিক অবস্থানে নিরাপত্তায় টপ প্রায়োরিটি বলে বলা হচ্ছে তাদের প্রতিবেদনে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্পগুলো কি দশা তা নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। অনন্ত বিকাশ ত্রিপুরাকে নিয়ে বিপাকে চষি, প্রকল্পে অনভিজ্ঞ ঠিকাদারের কারণে বাড়ছে জনদুর্ভোগ। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে বলা হচ্ছে হাসিনাকে মমতার সঙ্গে বসাতে চান মোদী এবং বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেছেন পৃথক নয়, প্রত্যেক শিল্পের ঠিকানা হবে এক জায়গায়। এবং কক্সবাজারে জঙ্গি সন্দেহে রোহিঙ্গা সহ আটক ৬। ছায়ানীর অর্থাৎ সীতাকুণ্ডের সেই বহুল আলোচিত জঙ্গি আস্তানা থেকে আরো ১০টি বোমা উদ্ধার করা হয়েছে এবং নিহত ২ জঙ্গি মিরপুরে নিখোঁজ ২ খালাতো ভাই কিনা সেটি নিয়ে অনুসন্ধান চলছে। এছাড়া চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে টাইগারদের লঙ্কা বধ বলে ১০০তম গৌরবের টেস্টকে কেন্দ্র করে তারা রিপোর্ট করেছেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের উন্নয়ন চলছে বলে অভিমত ব্যক্ত করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এবং নতুন জেএমপির সদস্য সংগ্রহ চলছে ৩ পার্বত্য জেলায়, এরকম একটি উদ্বেগের খবর আছে। এবং বাইশারি অর্থাৎ বান্দরবনের বাইশারিতে নিখোঁজ রয়েছেন আরো ৭০ জন, আরেকটি উদ্বেগের খবর। এইগুলো চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম। আজ আমাদের মাঝে প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছেন চট্টগ্রামের তরুণ সাংবাদিক, BanglaNews24.com এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন। স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ। আমরা যদি আনন্দের সেই খবর, গৌরবের ১০০তম টেস্ট দিয়ে একটু যাত্রা শুরু করতে চাই। সারা দেশ জুড়ে একটি আনন্দ উচ্ছ্বাস বিশ্ব বাংলা ভাষাভাষী সবার মধ্যে। সেই টেস্টের অর্জনকে পাশাপাশি যদি আমরা জঙ্গি বিস্তারকে কেন্দ্র করে দেখি, তাহলে আনন্দ এবং উদ্বেগের একটি মিশেল। আপনি কেমন মনে করছেন? ধন্যবাদ আপনাকে। খেলা নিয়ে যে দেশের মানুষ কতটা আনন্দে মেতে থাকে সেটা আমরা কালকে দিনভর লক্ষ্য করেছি। যখন খেলাটা খুব কি ড্র হচ্ছে নাকি টাইগাররা কিরকম খেলছে, কোনো বল মিস করছে কিনা, দেখা গেছে দোকান থেকে অফিস থেকে একদম রাস্তাঘাটে যেখানে সবাই উদ্বিগ্ন কি হচ্ছে এই খেলা নিয়ে। এবং ফেসবুকে আমরা দেখেছি যে সবার প্রতি মুহূর্তে আপডেট, তাদের উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা, তারা হেরে যাচ্ছে কিনা তা নিয়ে খুবই টেনশনের সময় পার করছিলেন সবাই। এরকম আমরা যারা অফিসের কাজে ব্যস্ত ছিলেন এরকম লোকজনদেরকেও এই খেলা নিয়ে টেনশন করতে দেখেছি। এবং শেষ পর্যন্ত দেখা গেল যে আমরা সেই ১০০তম টেস্টে বিদেশের মাঠে অভাবনীয় জয়টা আমরা ছিনিয়ে আনতে পেরেছি। এই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং রাষ্ট্রপতি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের এবং এই খেলা আমাদের দেশকে
সারা বিশ্বের কাছে পরিচিত করে তুলছে এবং খেলার মাধ্যমে আমরা আমাদের খেলোয়াড়রা দিনকে দিন যে মানে এগিয়ে যাচ্ছে সেটারও একটি পরিচয় বহন করছে। পক্ষান্তরে জঙ্গি বিস্তার নিয়ে যদি একজন তরুণ সংবাদকর্মী হিসেবে গণমাধ্যমের মাঠে একজন মানুষ হিসেবে আপনাকে জানতে চায়, আপনি কেমনটি বলছেন চট্টগ্রামের এই যে তৎপরতা? সারা দেশ জুড়ে তো একটি উদ্বেগ আছে। এইটি উদ্বেগ, এটি আমাদের দেশের জন্য জঙ্গি যে তৎপরতা সেটা আমাদের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয়, এই কারণে যে আমাদের যে নিরাপত্তার বিষয়টি এবং বহির্বিশ্বের কাছে আমাদের যে ইমেজ, একটি দেশের যে ইমেজ থাকে সেটা অনেকখানি ক্ষুণ্ণ করে এই ধরনের জঙ্গি তৎপরতাগুলো, যে কারণে বাংলাদেশ আমাদের একটি পর্যটন সম্ভাবনাময় দেশ হওয়া সত্ত্বেও এই ধরনের নিরাপত্তার কারণে অনেক পর্যটক আমরা পাচ্ছি না, যেটি একটি বড় খাত হয়ে উঠতে পারতো আমাদের দেশের জন্য। এই ধরনের জঙ্গি তৎপরতা এবং তাদের যে কর্মকাণ্ড, তারা যে মানুষের সঙ্গে মিশে বিভিন্নভাবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা যাচ্ছে দিনকে দিন তারা এগিয়ে যাচ্ছে এবং যে কোনো একটি সময়ের অপেক্ষা করে তারা প্রস্তুতি নিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যে তারা হামলা চালাচ্ছে এবং সেই হামলা প্রস্তুতি অনেক ক্ষেত্রে আমাদের দেশের প্রশাসন মোকাবিলা করছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হামলার ঘটনা ঘটে যাচ্ছে। তো এটি অবশ্যই আমাদের দেশের সার্বিক নিরাপত্তার জন্য, এটা আমাদের নিরাপত্তার কথা যখন এলোই, তাহলে কেপিআই নিরাপত্তা প্রস্তুতি কেমন চট্টগ্রামে? আপনি তো বন্দর, কাস্টম বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে লেখেন, আপনার দৃষ্টিতে এই নিরাপত্তা ব্যবস্থাটি কেপিআই গুলোতে কেমন আছে? কেপিআই গুলোতে নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ প্রশাসনের যে বরাত, তারা যেটা জানাচ্ছে সেটাতে তারা বলছে যে তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং তারা স্পেশাল ফোর্স তারা রেখেছে যে এই ধরনের কেপিআই গুলোতে পাহারা দেওয়ার জন্য। তবে আমরা বিভিন্ন সময় দেখেছি যে জঙ্গিদের টার্গেট এই ধরনের কেপিআই, যেমন বন্দর, এয়ারপোর্ট, এগুলা তাদের টার্গেটে ছিল এবং এখনো হয়তো আছে। তাই সবসময়ের জন্য আমাদের এই ধরনের যে কেপিআই গুলো আছে, বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস, বন্দরকে নিরাপত্তার চাদরে সবসময় নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি বলে আমি মনে করি। চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে খানিকটা আলোচনা করি। কাগজগুলোতে প্রতিবেদন আছে যে ঠিকাদারের অনভিজ্ঞতা কিংবা প্রকল্প পরিচালকের ঢিলে তালে অবস্থান, সবকিছু মিলিয়ে সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রেও প্রশ্নবিদ্ধ অবস্থান প্রতিভাত হয়েছে। আপনি কেমন মনে করছেন? সম্প্রতি আমরা আমাদের যে অব্যবস্থাপনা বা আমাদের সড়ক উন্নয়ন সেটা যেভাবে সরকার চাচ্ছে বা অনেক সময় প্রকল্প বরাদ্দ হচ্ছে এবং প্রকল্পের টাকাও পাওয়া যাচ্ছে, কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা যাদের হাতে দায়িত্ব পড়ে তাদের গড়িমসি এবং তাদের অবহেলা এবং কিছু রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ঠিকাদার নিয়োগ পেয়ে তারা এই কাজটাকে করছেন না। পক্ষান্তরে তারা সরকারি দলের নাম ভাঙিয়ে ঠিকাদারি কাজ করলেও কিন্তু তারা সরকারের সুনামি ক্ষুণ্ণ করছেন। এই ধরনেরই একটি আমরা প্রতিবেদন দেখতে পাচ্ছি। সম্প্রতি আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী চট্টগ্রামের যে সড়ক ব্যবস্থা সেটি নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছেন এবং অসন্তোষ জানিয়েছেন। সেই অসন্তোষের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ঠিকাদারের গাফিলতি এবং প্রকল্প কর্মকর্তা যারা ছিলেন, যাদের হাতে দায়িত্ব ছিল, তাদের অবহেলা ছিল এবং একজন অনভিজ্ঞ যে ঠিকাদার, যিনি কাজ সম্পর্কে অবগত নয় এবং তিনি মূলত লাইসেন্সটাকে ভাড়া দিয়েছেন। এটা শুধু সিটি কর্পোরেশনের মধ্যে নয়, আমরা বিভিন্ন বিভাগে সরকারের যেসব সংস্থাগুলো আছে, এলজিডিতে যাই, আমরা সিটি কর্পোরেশন যাই, ওয়াসাতে যাই, কিংবা আপনাদের সড়ক যোগাযোগ যাই, সড়ক ও জনবহন বিভাগে যাই, সেখানেও একই অবস্থা দেখবেন যে যারা কিছু নির্দিষ্ট ঠিকাদারের সাথে একটা চুক্তির মাধ্যমে প্রকল্প পরিচালকরা তাদেরকে কাজ দিয়ে দিচ্ছেন, সেই কাজগুলো আবার তারা একটা নির্দিষ্ট পরিমাণে টাকাটা ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন, কিন্তু যে কারণে কাজের বরাদ্দ হয়েছে সেখানে যাচ্ছে খুব কম একটি অংশ সেই কাজের ব্যবহার হচ্ছে। ফলে এটা একদিকে যেমন জনগণ তার সেবা থেকে বঞ্চিত হচ্ছে, পাশাপাশি সরকারের টাকা নষ্ট হচ্ছে, অন্যদিকে সরকারের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। সামগ্রিক অর্থে যদি আমরা জানতে চাই, এই যে প্রশাসনিক ঘাপলা বা ব্যর্থতাটুকুর পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, চট্টগ্রামে অনেক মন্ত্রী আছেন, অনেক এমপি আছেন, উন্নয়নের দায়িত্বশীল অনেকে আছেন, তাদের মধ্যে কি উন্নয়ন বা সেবার ক্ষেত্রে সমন্বয়ের কোনো অভাব লক্ষ্য করছেন কিনা? এটা আপনারা দেখবেন কালকে যে একজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী একটি বিষয়ে জনগণকে মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন যে
ট্যাক্স না বাড়ানোর জন্য এটি জনগণ এবং সরকারের সুনাম ক্ষুণ্ণ করতে পারে বা সরকারের হতে পারে। তো এই যে সভাপতি এবং যাকে আহ্বান জানিয়ে তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তো এই যে একটা বৈপরীত্য কিংবা দুই জায়গায় অবস্থান, তো এটাই প্রমাণ করে যে আমাদের চট্টগ্রামের যে নেতৃত্ব তারা এক ঐক্যমত্য হতে পারেননি এবং চট্টগ্রামের উন্নয়নে সমন্বিত যে উদ্যোগ নেওয়া দরকার, যে স্লোগান তোলা দরকার চট্টগ্রামের উন্নয়নে, চট্টগ্রামের বন্দরের উন্নয়নে, যেহেতু চট্টগ্রামকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পুরোটাই পরিচালিত হচ্ছে। চট্টগ্রামের সেই বন্দরকে নিয়ে কালকে শিল্পমন্ত্রী বলেছেন যে শিল্পমন্ত্রীর কাছে অনেকগুলো দাবি তুলে ধরা হয়েছিল, তার মধ্যে একটা ছিল বে টার্মিনাল এবং বন্দরের সক্ষমতা বাড়ানো। তো এই বন্দরের সক্ষমতা না বাড়ালে কিন্তু সারা দেশই পিছিয়ে থাকবে। তাই চট্টগ্রামের যে আন্দোলন এবং চট্টগ্রামের যে উন্নয়ন, সেটার জন্য সকল নেতৃত্বের এক ঐক্যমত্যে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দিনের চট্টগ্রামের সংবাদপত্রগুলোর শীর্ষ শিরোনাম এবং প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছিলেন BanglaNews24.com এর সিনিয়র রিপোর্টার মামুন মহিউদ্দিন। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ মামুন। রিয়াজ হায়দার চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ খবর এবং তিনি আলোচনা করছিলেন এইসব বিষয় নিয়ে। আর এই ছিল আমাদের নিয়মিত আয়োজন, সংবাদপত্র পর্যালোচনার আজকের আয়োজন। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শততম টেস্টে গৌরবের জয়, আনন্দে ভাসছে বাংলাদেশ। ম্যাচ সেরা তামিম, সিরিজ সেরা সাকিব। রাজধানীর বাস মিনিবাসগুলোতে অতিরিক্ত সিট বসাচ্ছেন অসাধু বাস মালিকরা, নানান শারীরিক সমস্যায় ভুগছেন যাত্রীরা। বাঁধ নির্মাণ আর যাতায়াত সুবিধা নিশ্চিত করতে পারলে ঠ্যাঙ্গার চরকে ঘিরে জন্ম নেবে বিপুল সম্ভাবনা, বলছে জেলা প্রশাসন। 9 বছর পর কাল মাগুরা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উন্নয়ন কাজের উদ্বোধন ছাড়াও যোগ দেবেন জনসভায়। এবং লালমনিরহাটে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর ও বালু তুলছেন প্রভাবশালীরা, হুমকির মুখে তিস্তা ব্যারেজ ও সানিয়াজান রাবার ড্যাম। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। উন্নয়নের সোপানে বাংলাদেশ। আসছে রেমিটেন্স, বাড়ছে রপ্তানি, ঘুরছে অর্থনীতির চাকা। সমৃদ্ধ হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। স্বনির্ভরতার পথে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কেবল শহর নয়, উন্নয়নের ছোঁয়া গ্রামেও। তবে কিছুটা স্থবিরতা যেন বিনিয়োগে। আর্থিক খাতের সবকিছু নিয়ে নিউজ 24 বিজনেস। চোখ রাখুন প্রতিদিন বিকেল 4টা ও রাত 11টায়। আজই ঘরে নিয়ে আসুন একটি 7 জেটেক ইনভার্টার এসি এবং 5 বছরের বিদ্যুৎ বিল থেকে সাশ্রয় করুন 1,25,000 টাকা। বেস্ট ইলেকট্রনিক্স। একে একে কত স্বপ্নের প্রজেক্টই তো বাস্তবে রূপ পেল। উৎসব আয়োজনের স্থাপত্যগত দিক অনেক ভাবিয়েছে আমাকে। এসেছে সমাধান, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, যেখানে রেখেছি বিশাল পার্কিং এরিয়া। ব্যবসা সফল বাংলাদেশের সূচনা হবে এখানেই। এখানে কংক্রিট প্রকৃতিকে অতিক্রম করে যায়নি। আগামীর মেধাবী প্রজন্ম বেড়ে উঠছে এখানে। আছে দেশের সেরা ইনডোর সাউন্ড ডিজাইনের ব্যবস্থা, আছে দেশকে তুলে ধরার জমকালো আয়োজন। আন্তর্জাতিক মানের যে কোনো অনুষ্ঠান পায় এক নতুন মাত্রা। জীবনের বিশেষ দিনটি স্মৃতি ধরে রাখার সব আয়োজন, আর সবটুকু সুবিধা নিয়ে যারা আছেন আপনারই অপেক্ষায়। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, জীবনের আয়োজন এখানে ব্যাপক। স্যার, আপনার কারেন্ট বিল। পূজা স্যার, এসি
এসি রিপেয়ারের বিল। ঝামেলার বোঝা আরো বাড়াবেন নাকি ঘরে আনবেন এলজি ইনভার্টার এসি? 60% বিদ্যুৎ সাশ্রয়ী, 10 বছরের নিশ্চিত ওয়ারেন্টি, সাধারণ এসির দামে। এলজি ইনভার্টার অন, ঝামেলা গন। স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম ধাপ পৌরসভা, যা ঘোষণার মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকা রূপান্তরিত হয় শহরাঞ্চলে। তেমনি একটি পৌরসভা ঢাকার অদূরের মানিকগঞ্জ, যার যাত্রা শুরু স্বাধীনতার পরপর 1972 সালে। 1997 সালের 27 মার্চ প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয় এই পৌর এলাকা। কিন্তু 45 বছরের পথ চলায় এখনো নাগরিক দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি পৌরবাসীর। রয়েছে সরু রাস্তার বিড়ম্বনা, দুর্ভোগ চরমে পৌর এলাকার শেষ অংশের বাসিন্দাদের। নেই পর্যাপ্ত পানি সরবরাহ, এমনকি ড্রেনেজ ব্যবস্থা। সেই মানিকগঞ্জ পৌরবাসীকে নিয়েই আমাদের এবারের তৃণমূলে জবাবদিহিতা। দর্শক, তৃণমূলের জবাবদিহিতা নিয়ে আজ আমরা হাজির হচ্ছি মানিকগঞ্জ পৌরসভা এলাকায়। এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বর্তমান নির্বাচিত মেয়র, আমার ডান পাশে বসে আছেন। আমাদের বাম দিকে বসে রয়েছেন এই মানিকগঞ্জ পৌরবাসীর দায়িত্বে থাকা সাবেক মেয়র। একেবারে সর্ববামে রয়েছেন মানিকগঞ্জ নাগরিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, এবং সর্বডানে রয়েছেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তৃণমূলে জবাবদিহিতা অনুষ্ঠানে। আর সামনে বরাবরের মতো উপস্থিত রয়েছেন এই পৌরবাসী, যাদের কাছ থেকে আমরা সরাসরি শুনতে চাই এই পৌরসভায় তারা আসলে কতটা সুযোগ সুবিধার মধ্যে বসবাস করেন, সামনের দিনে কী ধরনের প্রত্যাশা রয়েছে তাদের জনপ্রতিনিধিদের কাছে। আমরা শুরু করতে চাই এই পৌর এলাকা নিয়ে আলোচনা। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আপনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পাশাপাশি সাংবাদিকতাও করছেন দীর্ঘদিন ধরে। আপনার চোখে পৌরসভা কেমন এখন একটু জানতে চাই। এটা একই রকম আছে। আমরা নাগরিক সুবিধা বিগত দিনেও যেরকম দেখেছি এখনও একই রকম আছে। কোনো পরিবর্তন যেটা চোখে পড়ার মতো যেটা পরিবর্তন সেরকম পরিবর্তন হয়নি। কিছু কিছু পরিবর্তন যেটা লক্ষণীয় হয়েছে, যেটা হচ্ছে যে আগে যে ময়লা আবর্জনাগুলি থাকতো শহরে আনাচে কানাচে, সেটা এখন বর্তমান মেয়র যিনি দায়িত্বভার করেছেন উনি একটা বিশেষ উদ্যোগে ময়লা আবর্জনাগুলো একটু বিশেষ শহরে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু লক্ষ্য হয়। কিন্তু আগের যে যানজট, তারপরে ড্রেনেজ সিস্টেম, সোয়ারেজ লাইন, পানির যে কিছুটা সমস্যা একটু সমাধান হয়েছে আর কি। এই সমস্যাগুলি আছেই, কিন্তু নাগরিক সমস্যা যেটা বলে আর কি, সেই সমস্যাগুলি বিগত দিনের মতোই রয়েছে এখনো। 1972 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা, হ্যাঁ, এতদিনে কোন কোন সমস্যাগুলো আছে মনে করেন? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে 1972 সাল হওয়ার পরে 1997 খুব সম্ভবত 97 সনে বুঝে আমাদের পৌরসভাটা প্রথম শ্রেণী পৌরসভায় উন্নতি হয়েছে। কিন্তু যে এই দীর্ঘদিন যাবত একটা মাস্টার প্ল্যান যেটা বলে আর কি, পৌরবাসীর যে সুবিধা যে ডিজাইন করার কথা ছিল মাস্টার প্ল্যান, সেই ডিজাইনটা কিন্তু আদৌ হয়নি, আমরা সেটা পাইনি। বড় সমস্যা হচ্ছে আমাদের নগর জীবনের যাত্রা মান কিন্তু বৃদ্ধি পেয়েছে, আবাসিক ব্যবস্থা বৃদ্ধি পেয়েছে, সের জন্য যে একটা সোয়ারেজ লাইন থাকার কথা ছিল সেটা কিন্তু আজও করে ওঠেনি। এটা বিশাল একটা বড় সমস্যা হয়েছে। ড্রেনেজ সিস্টেম যেটা আছে সেটা আসলে পর্যাপ্ত না। আচ্ছা, আসবো। আপনি তো 3 বারের